অন্বিতা চিৎকার করে বলল, চোর, কেউ আছেন? ওই চোরটাকে ধরুন, আমার ব্যাগ চুরি করে নিয়ে পালাচ্ছে। এই চোর, দাঁড়া বেটা, আজ তোর কপালে দুর্ভোগ আছে যদি আমার ব্যাগ ফেরত না দিস। ওই চোরের বাচ্চা, থাম। কথাগুলো এক নাগারে চেঁচিয়ে বলতে বলতে অন্বিতা এক হাতে শাড়ির কুচিগুলো মুঠোয় ধরে গলির ভেতর দিয়ে ছুটছে। তার উদ্দেশ্য স্পষ্ট, চোরটাকে ধরে আচ্ছা মতো ধোলাই দেওয়া এবং নিজের ব্যাগটা উদ্ধার করা। একটু আগেই গান শেখানোর সমিতি থেকে ফেরার পথে হাতের বাঁধন আলগা থাকার সুযোগে একটি চোর তার ব্যাগ নিয়ে এই নির্জন গলিতে দৌড় দিয়েছে। দৌড়ানোর সময় অন্বিতার মনে হলো আজ শাড়ি পরে আসাটা বড্ড ভুল হয়েছে। শাড়ি না থাকলে সে দ্রুত গতিতে চোরটাকে ধরে ফেলত, কিন্তু শাড়ির জন্য দৌড়ের গতি ক্রমশ কমছে। বেশি জোরে দৌড়ালে শাড়ি খুলে যাওয়ার বা পায়ে পেঁচিয়ে পড়ে যাওয়ার ভয়। সব মিলিয়ে তার মেজাজ সপ্তমে চড়ে আছে। চোরটা আর মাত্র ৩-৪ হাত দূরে। ঠিক সেই মুহূর্তে গলির মোড়ে বাঁক নিয়ে একটি বাইক আসতেই চোরটা পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু অন্বিতার কপালে সর্বনাশ ঘটল। বাইক চালক চোরটাকে দেখে ভারসাম্য সামলে নিলেও অন্বিতাকে দেখে ব্রেক কষার আগেই বাইকের ধাক্কায় সে গলির এক পাশে ছিটকে পড়ল। বাইকের আঘাতে একটি মেয়েকে এভাবে পড়ে যেতে দেখে বাইক ফেলে হেলমেট খুলে এক ছুটে এগিয়ে গেল সেই যুবক। তবে তাকে অবাক করে দিয়ে কোনো সাহায্য ছাড়াই চটজলদি উঠে পড়ল অন্বিতা। নিজের ছিলে যাওয়া হাতের কনুই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। রক্তপাত গুরুতর নয়, শুধু ছিলে গিয়ে রক্ত জমেছে। নিশান্ত ব্যস্ত ও উদ্বিগ্ন স্বরে বলল, সরি সরি সরি, আপনি ঠিক আছেন মিস? আপনার তো চোট লেগেছে, হসপিটালে নিয়ে যেতে হবে। ছেলেটির কথায় নিজের আঘাতপ্রাপ্ত হাতটা ঝাঁকাতে ঝাঁকাতে চোখ তুলে তাকালো অন্বিতা। যুবকটি লম্বা চওড়া গড়নের, ফর্সা গায়ের রং, ব্রাউন চুল আর চোখে একই রঙের মণি। তার চেহারায় ফুটে উঠেছে গভীর উদ্বেগ। কিন্তু এমন সুদর্শন ছেলেটিকে দেখে মুগ্ধ হবার বদলে অন্বিতার চোখে মুখে ফুটে উঠল তীব্র রাগ। অন্বিতা তীক্ষ্ণ ও রাগান্বিত গলায় বলল, শালা বিদেশি গরু, ধলা চিকা, মাথা মোটা বান্দর, ধাক্কা মেরে আবার ঠিক আছে কিনা জিজ্ঞাসা করছিস? গাধার ৩ নম্বর বাচ্চা, তোর জন্য চোরটা আমার ব্যাগ চুরি করে নিয়ে পালিয়ে গেল আর আমি ধরতে পারলাম না। এখন কি করব আমি? হ্যাঁ, ওখানে আমার সবথেকে দামি জিনিস ছিল। অন্বিতার কথায় নিশান্ত হকচকিয়ে গেল। সে বুঝল যে তার সাথে অ্যাক্সিডেন্ট হতে হতে হলো না, সে ছিল চোর, আর যার সঙ্গে হলো সে ভিকটিম। কিন্তু তার কোনো দোষ না থাকা সত্ত্বেও এমন বিশ্রী গালি শুনে তার কপালে বিরক্তির ভাঁজ পড়ল। নিশান্ত কর্কশ ও বিরক্তিভরা গলায় বলল, দেখুন, ভদ্র ভাষায় কথা বলুন। আমি কোনো বিদেশি নই, আর এই অ্যাক্সিডেন্টে আমার কোনো হাত নেই। তবুও যেহেতু আমার বাইকের সঙ্গে দুর্ভাগ্যবশত আপনার ধাক্কা লেগেছে, সেহেতু দায়ভারটা খানিকটা আমারও। আমার সাথে চলুন, সামনের ক্লিনিক থেকে ড্রেসিং করিয়ে দিচ্ছি। নিশান্তের কথার উত্তরে নিজের শাড়ি থেকে ধুলো ঝাড়া থামিয়ে দিল অন্বিতা। তার রাগ যেন আরও বেড়ে গেল। অন্বিতা দাঁতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলল, আরে রাখুন তো আপনার ড্রেসিং, দয়া দেখাচ্ছেন আমায়? চাই না আপনার দয়া। আমার যা যাওয়ার তা তো চলেই গিয়েছে। আমার ব্যাগটা যে চুরি হয়ে গেল তা কি আর ফেরাতে পারবেন? নিশান্ত হতাশ ও চিন্তিত কণ্ঠে বলল, দেখুন, যা হবার তা হয়ে গিয়েছে, সেটা আর ফেরানো যাবে না। আর আপনি এতটাও রিয়্যাক্ট কেন করছেন? কি এমন ছিল ব্যাগটায়? কত টাকা ছিল? ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমার জন্যই ব্যাগটা ফেরত পেলেন না, আমি চেষ্টা করব তার কিছু অর্থ হলেও ফেরত দেওয়ার। কথাটা বলেই নিশান্ত পকেট থেকে ওয়ালেট বের করে এটিএম কার্ড খুঁজতে লাগল। এবার অন্বিতার মেজাজ এতটাই বিগড়ে গেল যে পারলে এক্ষুনি ছেলেটিকে চিবিয়ে খায়। সে আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হল। অন্বিতা চিৎকার করে বলল, আপনার সাহস তো কম নয়, টাকার সাথে তুলনা করছেন আমার সবথেকে প্রিয় জিনিসটাকে। আপনি জানেন তার মূল্য টাকার থেকেও বেশি, না জেনেই টাকা দেখাচ্ছেন। আচ্ছা, আপনার মাথার ঠিক কটা নাট ঢিলে রয়েছে বলতে পারেন? নিশান্ত ভ্যাবাচাকা খেয়ে চশমা চোখে দিয়ে বলল, টাকার চেয়েও দামি মানে? কি এমন আছে ওতে? ওয়েট, আপনি দিনে দুপুরে ব্যাগে করে সোনা বা হীরা নিয়ে ঘোরেন নাকি? অন্বিতা বিরক্তিতে ফুঁসে উঠে বলল, শাট আপ! আমার ব্যাগে দিদার বানানো স্পেশাল আমসত্ত্ব ছিল, আমার জন্যেই দিদা বানিয়েছিল।
আজই আমায় দিল আর আজই চুরি হয়ে গেল। আপনি বুঝবেন এর কষ্ট? যত সব ফালতু ছেলে পেলে। নিশান্ত হতবম্ব হয়ে চিৎকার করে বলল, হোয়াট? সিরিয়াসলি? আম সত্য? ওহ মাই গড, প্লিজ রক্ষা করুন। আমি তো ভেবে বসেছিলাম কি না কি অমূল্য রত্ন ব্যাগে করে নিয়ে ঘোরেন আপনি। উফ, আই জাস্ট কান্ট বিলিভ দিস। ছেলেটি কপালে হাত দিয়ে হাসতে লাগলো। অন্বিতা বুঝল এই মাথামোটা লোকটাকে বুঝিয়ে আর সময় নষ্ট করে লাভ নেই। এমনিতেই দেরি হয়ে গেছে, তার বাবা আর ছোট ভাই অপেক্ষা করছে। মনে মনে হাজারটা গালাগাল করতে করতে নিজের নতুন ভাড়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে। হাঁটুতে ব্যথা লাগলেও সেদিকে তার খেয়াল নেই। আজই এই এলাকায় তার প্রথম আগমন। নিশান্ত আনমনে বলল, হাউ স্ট্রেঞ্জ। তার ভাবনার মাঝেই পেছন থেকে সানি হাঁপাতে হাঁপাতে ডেকে উঠল, নিশান্ত, ওই এদিকে তাকা। নিশান্ত, তুই এখানে কি করিস? আর ওই মেয়েটাকে ছিল রে? নিশান্ত মুচকি হেসে বলল, লাইব্রেরি যাচ্ছিলাম। আর মেয়েটা মেবি কোনো পাগল টাগল হবে। সানি অবাক হয়ে ঠোঁট উল্টে বলল, কি বলিস? এত সুন্দর ফিগারের একটা মেয়ে পাগল? কাহিনী কি মামা, বলো তো? নিশান্ত হেসে বাইকে উঠে বসতে ইশারা করে বলল, যেতে যেতে বলবো, আয় উঠে পড়। কাদায় লেপ্টে নুহার সাদা ফ্রকটা এখন চকোলেট রং ধারণ করেছে। সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। নুহা অসহায় দৃষ্টি নিক্ষেপ করে মাঠের পাশের লম্বা আমগাছটির একটি ডালে এক দৃষ্টিতে চেয়ে আছে। আর তার এই অবস্থা দেখে মাঠের একদল ছেলে ভ্যাঙানো হাসির শব্দে বেশ মজা পাচ্ছে। বেশ কিছুক্ষণ আগেই নুহার স্কুল ছুটি হয়েছে। নুহা নিজের মনে আওড়ে নিয়ে ঠোঁট উল্টায়, নিজে নিজে মাতব্বরি করে আসতে যাস না, ভাইয়া নিয়ে আসবে। তার আম্মু এই কথাটাই কড়া গলায় আদেশ হিসেবে বলেছিল। আকাশে মেঘেরা বাসা বাঁধতে শুরু করেছে। ভাইয়ার অপেক্ষায় আরও 10টা মিনিট কাটানোর পরও যখন ভাইয়ার দেখা নেই, নুহা হতাশ হয়ে ছোট্ট ছোট্ট পায়ে স্কুল থেকে বেরিয়ে আসে। আজ ভাইয়া আসবে বলে বান্ধবীদেরও অপেক্ষা করতে বলেনি সে। এখন তার মনে হচ্ছে বান্ধবীদের সাথে চলে যাওয়াই উচিত ছিল। নুহা মুখ ফুলিয়ে মাঠের দিকে পা বাড়ায়। উদ্দেশ্য বটগাছটার নিচে বসে অপেক্ষা করা। বসে বসে সে ছেলেদের ক্রিকেট খেলা দেখছিল। ঠিক সেই সময়ই একটি ছোট্ট বিড়াল ছানাকে ছুটে আসতে আবিষ্কার করে নুহা। কারণ খুঁজতে পেছনে তাকাতেই একটা কুকুরকে ছানাটির পেছনে দৌড়তে দেখে সে। বিড়াল ছানাটি প্রাণ বাঁচাতে সামনে থাকা আম গাছটায় উঠে পড়ে। কুকুরটি তখন ভাউ ভাউ করে চেঁচাতে চেঁচাতে স্থান ত্যাগ করে। সেই মুহূর্তে আকাশ কেঁদে ওঠে, শুরু হয় ভারী বর্ষণ। বৃষ্টিতে নুহার পুরো শরীর ভিজে চিপচিপে হয়ে যায়। ছেলেরা তখন বৃষ্টিতে ফুটবল নিয়ে মেতে ওঠে। নুহা গা বাঁচানোর জন্য ছুটে যেতেও যায় না। তার মনে পড়ে বিড়াল ছানাটা তো কুকুরের ভয়ে গাছে উঠেছে, কিন্তু নামতে পারছে না। এই বৃষ্টিতে ছানাটিও ভিজে যাবে। এই ভাবনা পোষণ করেই নুহা গাছ থেকে বিড়াল ছানাটিকে নামানোর চেষ্টা চালাতে লেগে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত সে গাছে চড়তে শেখেনি। তার ওপর বৃষ্টিতে গাছ পিচ্ছিল হয়ে গিয়েছে। নুহা বুঝে নেয় সে একা পারবে না, তাই ছুটে যায় ছেলেগুলোর কাছে সাহায্যের জন্য। কিন্তু বাজে ছেলেগুলো তার কথায় পাত্তা না দিয়ে নিজেদের খেলায় মত্ত হয়। নুহা আবারও হতাশ হয়। আর কোনো পথ খোলা না পেয়ে একা একাই গাছ বেয়ে ওঠার জন্য প্রস্তুত হয়। 2-3বার চেষ্টা করতে গিয়েই সে পিছলে ধপাস করে কাদায় পড়ে যায়। নুহা মুখে কাদো কাদো ভাব এনে করুণ চোখে চেয়ে ভিজে চিপচিপে হয়ে যাওয়া ছোট্ট বিড়াল ছানাকির মিউ মিউ করা আর্তনাদ শুনছিল। এমন সময় ছাতা হাতে অর্ধভেজা শরীরে হালকা নীল শাড়ি পরিহিত একটি মেয়ে এসে তাকে দেখে চমকে উঠে বলল, এ কি বাবু, তুমি কাদায় বসে আছো কেন? ওঠো। কথাটি বলেই অন্বিতা হাত বাড়িয়ে দিল। কয়েক সেকেন্ড অপলক দৃষ্টিতে অন্বিতার স্নিগ্ধ মুখের দিকে চেয়ে থেকে নুহাও নিজের ছোট্ট হাতটা এগিয়ে দিল। অন্বিতা তৎক্ষণাৎ হেঁচকা টান মেরে নুহাকে ছাতার নিচে দাঁড় করিয়ে আবারও প্রশ্ন করল, বৃষ্টিতে ভিজছ কেন? তোমার তো ঠান্ডা লেগে যাবে। বাসা কোথায় তোমার বাবু? নুহা অন্বিতার কথায় ঠোঁট উল্টে শব্দ করে কান্না জুড়ে দিল। নিজের ছোট্ট হাতে আম গাছটির সেই ডালটিতে অসহায় বিড়ালছানাটিকে দেখিয়ে সে বলল, দেখো, ওই বিল্লুটা গাছ থেকে নামতে পারছে না। আমি একা একা ওকে নামাতেও পারছি না। খুব কষ্ট হচ্ছে বিল্লুটার, তুমি একটু হেল্প করবা? অন্বিতা বিড়ালছানাটির থেকে চোখ সরিয়ে পরম স্নেহে এক হাতে নুহার চোখ মুছে দিল।
মিষ্টি হেসে তাকে ছাতাটা ধরতে দিয়ে বলল, তুমি একদম কান্না করো না, আপু আছে তো, এক্ষুনি নামিয়ে দিচ্ছি ওকে, তুমি ছাতাটা মাথায় ধরে রাখো শুধু। কথাটি বলেই অন্বিতা ছাতার ভেতর থেকে বেরিয়ে এলো। এই সময়ে বৃষ্টির বেগ অনেকটা কমলেও পুরোপুরি থামেনি। অন্বিতা নিজের ভিজে যাওয়া শাড়ির আঁচলটা কোমরে গুজে খুব সাবধানে পিচ্ছিল হয়ে যাওয়া গাছে নিচের ডালে পা রেখে উঠল। বিড়ালছানাটি ভয় পেলেও গুটি গুটি পায়ে এসে অন্বিতার হাতে নিজের ছোট্ট শরীরটা রেখে দিল। অন্বিতা চটজলদি বিড়ালটিকে এক হাতে আগলে নিয়ে খুবই সাবধানে নামতে গিয়ে স্লিপ কাটলেও নিজেকে সামলে নিয়ে ঘাসে জমা পানিতে উবু হয়ে নেমে পড়ল। কাদা জল ছিটকে পড়ল চারিদিকে। অন্বিতা নিজের হাঁটু চেপে ধরে শরীরের ভার ছেড়ে দিল ঘাসের বুকেই। বাইকের ধাক্কা, তার ওপর বৃষ্টিতে ভিজে গাছে ওঠা, সব মিলিয়ে সে বড্ড ক্লান্ত। হাঁটুতে আগের ব্যথাটা তীব্র আকার ধারণ করছে, আর হাতের ছিলে যাওয়া জায়গায় জল লাগায় চিনচিনে জ্বালা করছে বারবার। নুহা দৌড়ে এগিয়ে এলো। টুপ করে তার পাশে বসে পড়ে ব্যস্ত স্বরে সে বলল, মিষ্টি আপু, তুমি ঠিক আছো? কোথায় ব্যথা পেয়েছো আপু? নুহার কণ্ঠস্বর শ্রবণগোচর হওয়ায় ঘাড় ঘুরিয়ে তাকালো অন্বিতা। ব্যথায় ঝিম ধরা শরীরটাকে টেনে তুলে মিষ্টি করে মলিন হেসে সে বলল, আমি ঠিক আছি। এখন বলো, স্কুল ড্রেস পরে বাইরে কি করছো তুমি বাবু? বাসায় যাওনি যে? কেউ নিতে আসেনি তোমায়? নুহা নিমিষেই মুখটা ফ্যাকাশে বানিয়ে ফেলল। ঠোঁট উল্টে সে বলল, আম্মু বলেছে ভাইয়া আসবে নিতে, কিন্তু ভাইয়া তো এলো না। অন্বিতার মনে মনে নুহার ভাইয়ের প্রতি বেশ রাগ হতে লাগল। মনে মনে বার কয়েক গালি দিয়ে সে উঠে দাঁড়ালো। নুহার কোলে গুটিসুটি মেরে থাকা বিড়ালছানাটির মাথায় আলতো করে হাত বুলিয়ে ছাতাটা উঁচু করে ধরে নুহাকে আশ্বস্ত করে সে বলল, চলো আমি তোমায় দিয়ে আসি, বাসার ঠিকানা আমায় বলো। আর এই পুচকুটার কি করবে? ওর মাকেও তো দেখছি না কোথাও। ওর গা মুছে দিতে হবে, এমনিতেই বিড়ালদের গায়ে আবার পানি সহ্য হয় না। নুহা ঠোঁট উল্টে থরথর করে কাঁপতে থাকা বিড়ালটিকে দু হাতে আগলে নিল। আশেপাশে চোখ বুলিয়ে সে বলল, বিল্লুর মাম্মা নেই বোধহয়, আমি তাহলে ওকে বাড়ি নিয়ে যাই। অন্বিতা ভ্রু কুঁচকে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল। চিন্তিত গলায় সে প্রশ্ন করল, তোমার বাসায় ওকে অ্যালাউ করবে তো? নুহা গালে হাত দিয়ে খানিক ভেবে নিয়ে মাথা ঝাঁকালো, যার অর্থ অ্যালাউ করবে। অন্বিতা হাসল। মাঠ পেরিয়ে রিক্সা স্ট্যান্ড থেকে একটা হুড তোলা রিক্সা ডেকে নিয়ে দুজনেই উঠে পড়ল। নুহার থেকে তাদের বাড়ির দিক জেনে নিয়ে রিক্সাওয়ালাকে সেই দিকেই রিক্সা ঘোরাতে বলল অন্বিতা। যেতে যেতে অন্বিতা নুহাকে প্রশ্ন করল, এই যা, এতক্ষণ ধরে তোমার সাথে কথা বললাম, তবুও নামটাই জানা হলো না, তোমার নাম কি বাবু? বিনিময়ে এক গাল হেসে নুহা জবাব দিল, আমার নাম রাহিয়া আহমেদ নুহা, আমি ক্লাস 2তে পড়ি। আমরা দুই ভাই বোন। আমি আমার আম্মু আব্বুর ছোট্ট একটা পড়ি, আর ভাইয়ার কাছে আস্ত একটা পেতনি। এত ছোট্ট একটি মেয়ের মুখে এত পাকা পাকা কথা শুনে অন্বিতা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। নুহার গাল দুটো টেনে দিয়ে এক হাতে তাকে আগলে রাখল, যাতে রিকশায় ধাক্কা লেগে ভুল ক্রমেও পড়ে না যায়। বৃষ্টিতে আটকা পড়ে এতক্ষণ একটি দোকানের নিচে দাঁড়িয়েছিল নিশান্ত আর সানি। বৃষ্টি থামতেই আবার তারা লাইব্রেরির উদ্দেশ্যে রওনা হল। লাইব্রেরির কাছাকাছি পৌঁছাতেই নিশান্ত জোর সরে ব্রেক কষল। সানি টাল সামলাতে না পেরে টাইটলি গলা জড়িয়ে ধরল তার। নিশান্ত সানিকে নামতে ইশারা করে বাইক থেকে নামবে, তার আগেই রিভান রেগে মেগে বোম হয়ে তার সামনে এসে দাঁড়ালো। ঝাঝালো গলায় সে বলল, ওই বেটা, ফোন বন্ধ কেন তোর? আন্টি কতবার কল করছে হিসাব আছে? তোকে না পেয়ে আমাকে কল করে বলল যাতে তোকে নুহাকে স্কুল থেকে আনতে বলে দেই। নিশান্তের মনে পড়ল তখন ফোনটা পকেট থেকে পড়ে যাওয়ায় অফ হয়ে গিয়েছিল। নুহার কথা মনে পড়তেই চটজলদি হ্যান্ডওয়াচে দৃষ্টি নিক্ষেপ করল নিশান্ত। এখন সময় 1:29। তার মানে স্কুল ছুটি হয়েছে আরও আধ ঘন্টা আগে। সাথে সাথেই মাথাটা চক্কর দিয়ে উঠল তার। সানিকে রিভানের সাথে বাড়ি যেতে বলে বাইক ঘুরিয়ে তৎক্ষণাৎ ছুট লাগালো সে। না জানি বোনটা তার আদৌ বাড়ি গিয়েছে নাকি ভাইয়ের অপেক্ষায় স্কুলের বারান্দায় বসে আছে। এসব ভেবেই মনে এক অজানা ভয় উকি মারতে শুরু করল নিশান্তের। ফুল স্পিডে বাইক চালিয়ে মাত্র 5 মিনিটেই স্কুলের সামনে পৌঁছালো নিশান্ত। স্কুলের গেট বন্ধ,
তার মানে নুহা বেরিয়ে গিয়েছে। নিশান্ত আশেপাশে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও নুহাতে না পেয়ে চরমভাবে হতাশ হল। চটজলদি পকেট থেকে ফোন বের করল মাকে কল করার উদ্দেশ্যে। নুহা মিষ্টি আপুকে উদ্দেশ্য করে বলল, মিষ্টি আপুই, এখানেই থামাতে বলো কাকুকে, এইটাই আমাদের বাসা। অন্বিতা নুহার কথায় ব্যস্ত স্বরে রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলে উঠল, ব্যাস ব্যাস মামা, এখানেই থামান। কথাটি বলেই অম্বিতা চোখ তুলে তাকালো নুহাদের বাড়িতে। কিন্তু অবাক করা বিষয়, এ তো তাদেরই ভাড়া বাসা, যেই ফ্ল্যাটে আজই মালামাল সরিয়ে উঠেছে তারা। যার দরুন অন্বিতা চমকে উঠে নুহাকে বলল, এটা তোমাদের বাসা? এই ফ্ল্যাটের দোতলায় তো আমরা ভাড়া নিয়ে উঠেছি আজই। অন্বিতার কথাই চোখে মুখে হাসি ফুটে উঠল নুহার। সে তার বিল্লুটাকে কোলে রেখেই দাঁত বের করে হেসে বলল, ওম্মা, তোমরাই তাহলে আমাদের বাসায় আজকে উঠছ? কি মজা! আজ থেকে আমরা তাহলে একসাথে থাকব। এই আপুই, তুমি আমার সাথে খেলবা? জানো, আমার ভাইয়াটা না খুব পচা। সারাদিন খালি পড়া পড়া আর পড়া, আমার সাথে একটুও খেলে না। অন্বিতা বিস্মিত হল। নুহার নাক টেনে দিয়ে বলল, ওয়াও, হোয়াট আ কোইন্সিডেন্ট। ওকে নুহা বেবি, আজ থেকে তবে আমিই তোমার সাথে খেলব। নিশান্ত মায়ের ঝাড়ি খেতে খেতে মুখ কালো করে ফোনটা কেটে দিল। নুহাকে বাসায় না নিয়ে গিয়ে উল্টে নুহা বাসায় গিয়েছে কিনা ফোন করে জিজ্ঞাসা করায় তার মা আফসানা বেগম যেন পুরো জ্বালামুখীর রূপ ধারণ করেছেন। মায়ের হাই ভোল্টেজ ধমক খেয়ে নিশান্ত পেট ফুলিয়ে মুখে আবারও চিন্তার ছাপ ফেলল। বোন স্কুলেও নেই, আশেপাশেও নেই, আবার বাসাতেও যায়নি। তবে কোথায় গেল নুহা? কোনো বিপদ হলো না তো? নিশান্তের ভাবনার মাঝেই আবারও ফোনটা বেজে উঠল। আবারও মা কল করেছে। নিশান্ত চোখ মুখ খিঁচে অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে তার মা আফসানা বেগম গম্ভীর গলায় বললেন, বাড়ি আয়, নুহা চলে এসেছে। এতক্ষণে বোধহয় নিশান্তের জানে জান ফিরে এলো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নুহা কিভাবে একা একা গেল প্রশ্ন করবে তার আগেই আফসানা বেগম ফোনটা কেটে দিলেন। নিশান্ত বুঝল আম্মাজানের টেম্পারেচার আজ বেজায় বেড়েছে। বাসায় গেলে যে তার উত্তম মধ্যম হবে তা বেশ বুঝতে পারছে সে। আজ সকালে কার মুখ দেখে উঠেছে কথাটা মনে পড়তেই ঠোঁট উল্টালো নিশান্ত। কারণ আজ সকালে উঠে আয়নায় নিজেই নিজের মুখ দেখেছে প্রথম। তাই নিজের কাঁধ থেকে দোষটা ঝেড়ে ফেলতে আর কার মুখ দেখেছে মনে করতেই ভেসে উঠল সেই হালকা নীল রঙের শাড়িতে মোড়ানো তরুণীর স্নিগ্ধ মুখখানা। অন্বিতার চেহারা কল্পনার জগতে ফুটিয়ে তুলে পর্যবেক্ষণ করছিল এমন সময় মনে পড়ল তার বলা অকথ্য ভাষার গালিগুলো। সাথে সাথেই মুগ্ধতার বদলে কপালে ভাঁজ ফেলে হংকার ছাড়ল নিশান্ত। এক হাতে নিজের ব্রাউন চুলগুলো টানতে টানতে সে বলল, ইয়েস, এই মেয়েটার জন্যই আজ আমার দিন খারাপ যাচ্ছে। ফুল অফ ননসেন্স। ওহ গড, জিন্দেগিতেও যেন আর দেখা না হয় ওই মেন্টাল মেয়েটার সাথে, প্লিজ। বাসায় এসে নিশান্ত নুহাকে শক্ত করে জড়িয়ে ধরে তার রাগ ভাঙানোর জন্য চকলেট এগিয়ে দিতেই নুহা চকলেটগুলোর দিকে এক পলক তাকিয়ে মাথা ডানে বামে নাড়িয়ে বলল, আমার চকলেট লাগবে না, কারণ আমি তো তোমার উপর রাগ করেই নেই ভাইয়া। ভাগ্যিস তুমি আজকে যাওনি, নয়তো এত সুন্দর একটা বিল্লু আর এত সুন্দর একটা মিষ্টিপু পেতামই না। কথাটি বলেই হেয়ার ড্রায়ার দিয়ে গা শুকিয়ে বিড়াল ছানাটিকে একটি তোয়ালাতে মুড়িয়ে কোলে নিল নুহা। নিশান্তের দিকে তোয়ালায় পেঁচানো বিড়াল ছানাটিকে এগিয়ে দিতেই নিশান্ত চোখ বড় বড় করে দু কদম পিছিয়ে গিয়ে বলল, ইয়াক, বিড়াল? কোত্থেকে তুলে এনেছি সেটাকে? জানিস কত রোগ জীবাণু ছড়াবে বিড়ালটা? এটাকে যেখান থেকে পেয়েছিস সেখানেই রেখে আসবি, চল। নিশান্তের কথায় মুখ কালো করে ঠোঁট উল্টালো নুহা। কাদো কাদো মুখ করে সে বলল, আম্মু আব্বুর যেখানে কোনো সমস্যা নেই, তুমি কেন না করছো ভাইয়া? রাখি না প্লিজ, ওর মাম্মাম নেই তো, একা একা কিভাবে থাকবে বিল্লুটা? বিনিময়ে মুখটা আগের থেকে কঠিন বানালো নিশান্ত। কড়া গলায় সে বলল, নো ওয়েজ, যেখানেই থাকুক একে এই বাড়িতে রাখা যাবে না, মানে যাবে না। যেখান থেকে পেয়েছিস সেখানেই রেখে আসবি। এবার নুহা চোখ মুছে চোখ মুখ শক্ত করল। সে জানে তার পচা ভাইয়াকে কোনোভাবেই মানানো যাবে না, তাই অন্মিতার কথা মাথায় আসতেই মুখে অভিমানে ভরা হাসি ফুটিয়ে তুলল সে। নিশান্তকে ভেঙিয়ে সে বলল, ঠিক আছে,
বিল্লু যেখানে ভালো থাকবে সেখানেই রেখে আসছি ওকে। কথাটি বলেই বড় বড় পায়ে দরজা খুলে বেরিয়ে পড়ল নুহা। নুহা যেতেই তাকে থামাবার জন্য চেঁচাতে চেঁচাতে ছুট লাগালো নিশান্ত। নুহা দাঁড়া, একা একা কোথায় যাচ্ছিস? বনু দাঁড়া, আমিও আসছি। শাওয়ার নিয়ে বেরিয়ে টাওয়াল দিয়ে চুল মুছছিল অন্বিতা। কলিং বেলের আওয়াজ কানে ভেসে আসায় সে চমকে উঠল। দরজার কাছে সোফায় বসে খুব মনোযোগ দিয়ে গেমস খেলছে আনন্দ। অন্বিতা দূরে থাকায় আনন্দকে উদ্দেশ্য করে বলল, এই আনন্দ, দেখ তো দরজায় কে? আনন্দ অন্বিতার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে এক দৃষ্টিতে ভিডিও গেমস খেলতে খেলতেই জবাব দিল, নো ওয়ে, এখন পারবো না, হেরে যাব আমি, তুমি দেখো, আই অ্যাম বিজি নাও। আনন্দের কথায় বিরক্ত হয়ে মুখ বাঁকালো অন্বিতা। সে বিড়বিড় করে বলতে লাগলো, ছেলেটা যদি একটা কথাও শুনে, সারা দিন শুধু গেমস আর গেমস। কথাগুলো বলতে বলতেই দরজার দিকে এগোতে লাগলো সে। এক হাতে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওপর হাতে দরজা খুলতেই থমকে গেল সে। দরজার ওপাশে বিড়াল কোলে নুহা এবং হাঁপাতে থাকা নিশান্তকে দেখেই বিস্ময়ে চোখ বড় বড় করে অন্বিতা চিৎকার করে বলে উঠল, আপনি? নিশান্ত হতবম্ব কণ্ঠে অন্বিতাকে পাল্টা প্রশ্ন করল, আরে একই প্রশ্ন তো আমারও। আপনি এই ফ্ল্যাটে কি করছেন? নাকি এখানেও চোরের পিছু পিছু আমসত্ত্ব খুঁজতে চলে এসেছেন? দেখুন মিস, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এখানে কোনো চোর বাটপাট ঢুকতে পারে না, টাইট সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। নিশান্তের কথায় অন্বিতার বিস্ময় কেটে গিয়ে রাগান্বিত ভাব চলে এলো নিমিষেই। রাগের মাত্রা পাহাড় ছুঁই ছুঁই হতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিশান্তের দিকে আঙুল তুলে সে বলল, এক্সকিউজ মি, আপনি আমায় ফলো করতে করতে বাড়ি পর্যন্ত চলে এসে এখন আজে বাজে কথা বলে আমায় দোষারোপ করছেন? আপনার সাহস তো কম নয়। দিন দুপুরে একটা মেয়ের পিছু নিয়ে বাড়ি পর্যন্ত চলে এসেছেন? অন্বিতার কথায় নিশান্ত ভ্যাবা চাক্কা খেয়ে গেল। বলে কি এই মেয়ে? নিশান্ত ভাবল, এটা আমার বাড়ি হলো কবে থেকে? বাবা কি তবে বোকার মতো একটা আস্ত রাক্ষসীর কাছে বাড়িটা বেছে দিল, নাকি এই মানুষরূপী রাক্ষসী তাদের ফ্ল্যাটটা গায়ের জোরে দখল করে নিল? এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই নিশান্ত চোখের দৃষ্টি সরু করল। খুঁটিয়ে খুঁটিয়ে অন্বিতার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে নিয়ে ভ্রু কুচকালো সে। না, মেয়ের পা তো উল্টো নয়, সোজাই আছে। তবে কি সে পেতনি তেতনি নয়? নিশান্ত ভাবল, সে যদি মানুষই হয় তবে এখানে কেন? তার তো চোরের পেছনেই ছোটা উচিত ছিল। এই বোকা বোকা চিন্তার জন্য নিজের গালে থাপ্পড় বসিয়ে দিতে ইচ্ছে করল তার। নিশান্ত আপাতত নিজের এসব উল্টোপাল্টা চিন্তা সাইডে রেখে চোখে মুখে বিরক্তির ছাপ আরও খানিকটা প্রকট করল। ঝাঁঝালো গলায় সে জবাবস্বরূপ বলে উঠল, হে ইউ, এটা আমাদের বাড়ি, আমাদের বাড়িতে এসে আমাকেই ধমকাচ্ছেন? মাথার সবকটা তারই কি এবার ছিঁড়ে গিয়েছে নাকি? নিশান্তের কথায় হাতে রাখা টাওয়ালটা আনন্দের ওপর ছুঁড়ে মেরে দু হাতে কোমর চেপে ধরে দাঁতে দাঁত চেপে ধরল অন্বিতা। ঝগড়া করবার জন্য মনোবল শক্ত করে প্রস্তুতি নিয়ে সে একেবারে মাঠে নেমে পড়ল, কিন্তু নিশান্তের বিপরীতে আর কিছু বলা হয়ে উঠল না তার। নুহাকে স্ট্যাচুতে পরিণত করে তোয়ালায় মোড়ানো সেই ছোট্ট বিড়াল ছানাটিকে কোলে নিয়েই গুটি গুটি পায়ে এগিয়ে এলো নুহা। এতক্ষণ ভাইয়ার লম্বা শরীরের পেছনে সে ঢাকা পড়েছিল। নুহা অন্বিতা নিশান্তকে এভাবে মুরগির মতো ঝগড়া করতে দেখে ভ্যাবাচ্চাকা খেয়ে যায়। মামলার জল বেশি দূর গড়িয়ে পড়ার আগেই সে এগিয়ে এসে অন্বিতার ওড়না টেনে ধরে ঠোঁট উল্টে বলল, মিষ্টিপু, ওটা আমার ভাইয়া, যার কথা তোমাকে বলেছিলাম। আর তুমি ভাইয়াকে কিভাবে চেনো মিষ্টিপু? নুহার কথায় অন্বিতার মুখটা গোলগাপ্পা ঢোকানোর আকার ধারণ করল। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে চমকে উঠে ভ্রু কুঁচকে সে বলল, হোয়াট? এই তেতো স্বভাবের ছেলেটা তোমার মতো একটা মিষ্টি বাবুর ভাই? কিভাবে সম্ভব? অন্বিতার হচকে উঠে বলা প্রলাপের বিপরীতে নুহা গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবার ভান করে বলল, আমারও কিন্তু একই প্রশ্ন। আমার মতো এত কিউট একটা পরীর এত পচা একটা ভাই হলো কিভাবে? নুহার কথায় রাগ ভুলে ফিক করে হেসে ফেলল অন্বিতা। নিজের ভাইকে অন্যের সামনে এভাবে মুখের ওপর অপমান করায় নিশান্তের চোখ বড় বড় হয়ে এলো। রক্তরাঙা চোখে বোনের দিকে তাকাতেই নুহা জিহ্বায় কামড় ধরে ফুস করে এক ছুটে অন্বিতাদের ঘরে ঢুকে পড়ল। নুহা ঘরে ঢুকতেই ভেঙচি কেটে নিশান্তের মুখের ওপর দরজা বন্ধ করে দিল অন্বিতা।
ডোন্ট কেয়ার ভাব নিয়ে নুহার সাথে হাসি ঠাট্টায় মত্ত হয়ে লাফালাফিতে সঙ্গ দিল সেও। মুখের ওপর এভাবে দরজা লাগিয়ে দেওয়ায় নিশান্তের রাগ যেন 7 আসমান পার করে গেল। মেজাজটা অতিশয় বিগড়ে গেল তার। কিছু সময় আগেই যার মুখ দেখবে না বলে মনে প্রাণে প্রার্থনা করেছিল, আর এখন থেকে তার মুখ প্রতিটা দিনই দেখতে হবে ভেবে প্রচণ্ড বিরক্ত সে। এসব ভেবেই নিশান্ত রেগেমেগে উত্তপ্ত শ্বাস ত্যাগ করে আর এক মুহূর্ত দেরি না করে হনহন করে নিচে নেমে গেল। নিশান্ত চিৎকার করে বলল, আম্মু, এসব কাদের বাড়ি ভাড়া দিয়েছ তুমি? ছেলের চিৎকারে রান্নাঘর থেকে আফসানা বেগম হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। শাড়ির আঁচল দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামগুলো মুছতে মুছতে উনি ব্যস্ত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? মায়ের ভোলা ভালা কথায় নিশান্তের মেজাজটা আরও বিগড়ে গেল। ফ্লোরে পা দিয়ে শব্দ করে বাড়ি মেরে সে বলল, ওই রাক্ষসী মেয়েটাকে কোন দুঃখে বাড়ি ভাড়া দিয়েছ তোমরা বলতে পারো? মাথার সবকটা স্ক্রু ঢিলে, হাফ মেন্টাল একটা মেয়ে, জাস্ট ডিসগাস্টিং। দেখো আম্মু, আমি ওই মেয়েটাকে কোনোভাবেই টলারেট করতে পারবো না। তুমি ওদের আলাদা বাসায় ভাড়া নিয়ে উঠতে বলো। আই জাস্ট কান্ট বেয়ার হার। ছেলের এমন কাণ্ডে আফসানা বেগম ভড়কে গেলেন। যিনি বোম মারলেও চেঁচামেচি করেন না, সারাদিন গম্ভীরতা এনে বইয়ের মধ্যেই ডুবে থাকেন, সে কিনা বাড়ি মাথায় তুলে চেঁচামেচি করছে, তাও আবার অন্বিতার মতো এত মিষ্টি একটা মেয়ের জন্য। আফসানা বেগম রাগ চেপে গিয়ে বললেন, কাকে কি বলছিস সেই হোশ আছে? আজ বাবা ব্যস্ত থাকায় না হয় মেয়েটাকে আনতে যেতে পারেনি, তুই তো যেতে পারতি। একে তো ফোন অফ করে বোনকে ভুলে ঘুরে বেড়িয়েছিস, এখন যে তোর বোনকে বাসায় সুস্থতা সমেত নিয়ে এলো তাকে নিয়ে উল্টোপাল্টা বকছিস। বলি, অন্বিতার মাথায় সমস্যা নাকি তোর, সেটা ভেবে দেখতো। মায়ের বিপরীতে কি বলবে ভেবে পেল না নিশান্ত। তার মাথায়, তার কানে অন্বিতা শব্দটি আলোড়ন করতে শুরু করে দিল তৎক্ষণাৎ। তবে কি মেয়েটার নাম অন্বিতা? অন্বিতার নামটা বার কয়েক নিজের মনে আওড়ে নিয়ে নিশান্ত আবারও ভাবতে শুরু করল অদ্ভুত সব ভাবনা। তার মতে নামটা ভারী অদ্ভুত। আচ্ছা, অন্বিতার অর্থ কি? অন্বিত মানে তো অধিকারী, তবে অধিকারীরও বুঝি স্ত্রীলিঙ্গ রয়েছে? স্ট্রেঞ্জ, এটা তো জানা ছিল না তার। এসব উদ্ভট চিন্তা করতে করতেই সে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। এতক্ষণ ধরে নিশান্তের কান খেয়ে ফেলা তীব্র শব্দের ঢেউ সৃষ্টি করতে করতে আফসানা বেগম চুপ করে গেলেন। তার ছেলে এমন রিয়াকশনহীন রোবটের মতো বিহেভ করে চলে গেল কেন? তবে কি সত্যি সত্যিই ছেলের মাথায় ব্যামো ধরেছে? কথাগুলো মনে উকিঝুঁকি মারতেই আফসানা বেগম কপালে হাত রেখে সোফায় ধপ করে বসে পড়লেন। আনমনেই কপাল চাপড়াতে চাপড়াতে বলতে লাগলেন, যাহ, যেই ভয় করছিলাম সেটাই কি তবে সত্যি হয়ে গেল? আমার ছেলেটা কি তবে পড়াশোনা করতে করতে পাগলই হয়ে গেল? আনন্দ মুখ ফুলিয়ে নুহার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে। বোনকে বাইরের কোনো মেয়ের সাথে এভাবে হেসে হেসে খেলা করতে দেখায় সে চরম বিরক্ত। তার সাথে তো অন্বিতা এত হেসে হেসে ক্রিকেট খেলে না। এসব নানা ধরনের অভিযোগে ক্ষুব্ধ হয়ে মুখ ফুলিয়ে রেখেছে আনন্দ। অন্বিতা বিড়াল ছানাটিকে একটি ছোট্ট বালিশের উপর রাখছিল। এমন সময় আবারও দরজায় কলিং বেল বেজে উঠল। অন্বিতা জানে আনন্দকে যেতে বলায় কোনো ফলাফল পাওয়া যাবে না, সেই ভেবে দরজা খোলার উদ্দেশ্যে উঠতে নিলেই তার আগেই আনন্দ বড় বড় পায়ে দরজার কাছে এগিয়ে গিয়ে ছিটকিনি খুলে দিল। দরজা খুলতেই বাইরে থেকে ভেসে এলো এক অপরূপ সুন্দরী নারী, বয়স হয়তো 40 বা তার থেকে কিছু বেশি। তবুও চেহারার মাধুর্য যেন পুঙ্খানুপুঙ্খ। অন্বিতা মুগ্ধ চোখে চেয়ে রইল সেই অপরূপ মুখখানায়। না চাইতেও তার নিজের মায়ের মুখটা বড্ড ভেসে এলো তার সামনে। অন্বিতার ভাবনার মাঝেই আফসানা বেগম আবারও ডেকে উঠলেন, অন্বিতা মা, তোমার বাবা কোথায়? বাবাকে বলো সবাই মিলে আমাদের বাসায় আসতে। আজ সকলের খাবারের ব্যবস্থা করেছি আমি। আজই শিফট হলে খাওয়া দাওয়া নিশ্চয় করনি। আর নুহা, সেই স্কুল থেকে এসে যে আপুকে বিরক্ত করছিস, খাওয়া করতে হবে না? নুহা ছুটে গিয়ে তার মাকে নিজের ছোট্ট হাতে জড়িয়ে ধরল। অন্বিতা বসা থেকে উঠে দাঁড়িয়ে চোখের কোণে জমা জলগুলো আড়াল করে মুছে নিয়ে, না না আন্টি, বিরক্ত করবে কেন? ও তো ভারী মিষ্টি একটা মেয়ে, এই বয়সেই কত পাকা পাকা কথা বলতে পারে। কিন্তু আন্টি, বাবা তো রান্না করছেন, আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেলেন কেন? অন্বিতার কথায় আফসানা বেগম ভ্রু কুঁচকালেন। অভিমানী সুরে তিনি বললেন, সেসব আমি মানব না।
আজ প্রথম দিন, কোথায় একটু খাতির যত্ন করার সুযোগ দেবে তা না? রান্না করতে মানা করো বাবাকে, বলো আমি খাবারের সব ব্যবস্থা করে ফেলেছি, তোমরা না খেলে এতগুলো খাবার সব অপচয় হবে। অন্বিতা বুঝল কথা বাড়িয়ে লাভ নেই। যেহেতু তাদের জন্যই এত সব রান্না করেছেন আন্টি, সেহেতু না গেলে খারাপ দেখাবে। তাই সে আফসানা বেগমকে সোফায় বসতে বলে রান্নাঘরের দিকে পা বাড়ালো। উদ্দেশ্য তার বাবাকে রান্না করা থামাতে বলা। অন্বিতা যেতেই আফসানা বেগম মুচকি হাসলেন। সোফায় বসতে বসতে আনন্দের সাথে খোশ গল্পে মেতে উঠলেন তিনি। খাবারের টেবিলে গোল হয়ে বসে আমজাদ হোসেন, অন্বিতার বাবা ও রফিক সাহেব, নিশান্তের বাবা একে অপরের সাথে হেসে হেসে কথা বলছেন। মাঝখান থেকে নিশান্ত অন্বিতা নীরবতা পালন করছে। দুজনেই দুজনকে নিজ মনে পিষে ভর্তায় পরিণত করে বোধহয় গিলে নিয়ে তবেই ক্ষান্ত হবে। পাশে নুহা। এর মধ্যেই একে একে সকল আইটেম পরিবেশন করলেন আফসানা বেগম। তাতে অল্প স্বল্প সাহায্য করল অন্বিতাও। খাবার পরিবেশন করা হয়ে গেলে আফসানা বেগমও তার স্বামীর পাশে চেয়ার টেনে বসে পড়লেন। আমজাদ হোসেন খাবারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আহার শুরু করলেন। নুহার জিদ, আজ সে একা খাবে না, তার মিষ্টিপুর হাতেই তুলে খাইয়ে নেবে সে। মেয়ের জিদের সামনে হার মেনে আফসানা বেগম মুখ কালো করলেন। অন্বিতা হেসে দিয়ে পরম স্নেহে ভাতের লোকমা তুলে দিতে লাগল নুহার মুখে। খাওয়ার মাঝেই অন্বিতার পায়ে অনুভূত হল অপর কারো পায়ের স্পর্শ। চমকে উঠে সন্দিহান দৃষ্টিতে সকলের দিকে চোখ বুলিয়ে নিল সে, কিন্তু কারোরই মুখের কোনো প্রতিক্রিয়া চোখে পড়ল না। যেহেতু তার একদম সামনেই চেয়ার টেনে বসেছে নিশান্ত, সেই হিসাবে সন্দেহের জোরটা সেদিকেই জোরালো হলো অন্বিতার। ব্যাটা তখন কিছু বলতে পারেনি দেখে খাওয়ার টেবিলে পা দিয়ে টর্চার করছে। বাক্যটি মনে মনে বলে নিয়ে অন্বিতা দৃষ্টি তীক্ষ্ণ করল। প্রতিশোধ নিতেই দাঁতে দাঁত চেপে নিজের পায়ের সুচালো নখের আঁচড় কেটে দিল সে নিশান্তের পায়ে। পায়ে হঠাৎ কোনো সুচালো ছুরির ন্যায় বস্তু আঘাত অনুভব হতেই নিশান্ত খাওয়া থামিয়ে দিল। পা জ্বলে উঠিতেই আউ বলেই চেঁচিয়ে উঠল সে।